গালিও কা শহর বেনারস। বেনারসে এসে যদি বেনারসি পান না খাও তাহলে কিন্তু বেনারস ঘোরার মজাটাই কিন্তু হবে না। নমো পার্বতী পতায়ে হর হর মহাদেব। বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাবো 3000 বছরের পুরনো শহরের কথা, যে শহর আজও থমকে দাঁড়িয়ে আছে, যে শহরকে সবাই বলে জীবন্ত শহর, যে শহরের প্রতিটা ইটে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, যে ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে এই শহরের গঙ্গার ঘাটগুলো। এই শহরেই মৃত্যুর মধ্যে জীবনকে খুঁজে পাওয়া যায়। এই শহরকেই সবাই বলে ভোলে বাবার শহর। তাই এই শহরের নাম কাশী বেনারস। বেনারস শুধু একটা শহর নয়, এ এক অনুভূতি। কাশী বেনারস অনেকেই আসে ঘুরতে, আবার অনেকেই আসে মোক্ষ লাভের পথ খুঁজতে। তাই এই শহরকে অনেকেই বলে বার্ধক্যের শহর। তবে আমরা এসেছি বাবা বিশ্বনাথের শহর ঘুরে দেখব বলে। আমরা ঘুরে দেখব বাবা কাল ভৈরব মন্দির, দশাশ্বমেধ ঘাটের জাঁকজমকপূর্ণ আরতি, বাবা বিশ্বনাথের মন্দির, মণিকর্ণিকা ঘাটের জ্বলন্ত চিতা, বেনারসের অলিগলি, আরসি ঘাটের ভোরের আরতি, গঙ্গা নদীর নৌকা বিহার, আর অবশ্যই চেখে দেখব বেনারসের ফেমাস খাবার দাবার। তাহলে আর দেরি কিসের, আমরা সবাই মিলে ঘুরে দেখি ভারতের প্রাচীন শহর বেনারস। আমরা বেনারস যাওয়ার জন্য হাওড়া স্টেশন থেকে 12,333 বিভূতি এক্সপ্রেস ধরেছিলাম। এই ট্রেন প্রতিদিন হাওড়া স্টেশন থেকে রাত 7:55 ছেড়ে পরের দিন সকাল 9:40 বারাণসী জংশন পৌঁছায়। এই ট্রেনের কোচগুলো রিসেন্টলি এলএইচবি করা হয়েছে। এই ট্রেনে 7টা স্লিপার, 3টে থার্ড এসি, একটা সেকেন্ড এসি, 4টে জেনারেল কোচ রয়েছে। এবার তোমাদের ভাড়াগুলো বলি কোন ক্লাসের কত করে। স্লিপারের ভাড়া হাওড়া থেকে বারাণসী 455 টাকা, থার্ড এসির ভাড়া হচ্ছে 1170 টাকা, আর সেকেন্ড এসির ভাড়া হচ্ছে 1640 টাকা, আর জেনারেলের ভাড়া হচ্ছে হাওড়া থেকে বারাণসী 265 টাকা। নির্ধারিত সময়ে আমাদের ট্রেন হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। রাতে ডিনার করে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো জামানিয়া স্টেশনে, দেখি ট্রেন 1 ঘন্টা 59 মিনিট লেট। তারপর এলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, তারপর কাশী, তারপর আমাদের গন্তব্য বারাণসী জংশনে। 1 ঘন্টা 49 মিনিট লেটে আমাদের ট্রেন পৌঁছালো। স্টেশনে নেমে বারাণসী স্টেশনের বাইরে চলে এলাম। তারপর যথারীতি টোটো অটো ড্রাইভার যাবার জন্য আমাদের বলতে লাগলো। আমরা সোজা চলে এলাম এই ব্রিজের নিচে। এখান থেকে এই রানিং টোটো ধরে নিলাম। ভাড়া নিল পার হেড 20 টাকা করে। চললাম গদুলিয়া চকের দিকে। টোটো খানিকটা যাওয়ার পর আমাদের নামিয়ে দিল বেনিয়া মোড়ে। তোমাদের এখানে বলে রাখি, বেনিয়া মোড় পর্যন্তই কিন্তু টোটো অটো যায়, তারপর কিন্তু টোটো অটো নো এন্ট্রি। আমাদের গদুলিয়া চক যেতে গেলে বেনিয়া মোড় থেকে তোমাদের রিক্সা করতে হবে। আমরা দেখলাম গুগল ম্যাপে যে এখান থেকে গদুলিয়া চক 7 মিনিট। আমরা হাঁটতে শুরু করলাম। আমরা এখন গদুলিয়া চক যাচ্ছি শর্টকাট রাস্তা দিয়ে। তোমাদেরকে একটা ছোট্ট করে ইনফরমেশন দিয়ে দিই, তোমরা এখানে এলে যদি রাস্তাঘাট চিনতে না পারো তাহলে তোমাদের লোকাল লোকের সাহায্য তোমরা নেবে। লোকাল লোকের সাহায্য নিলে তোমরা সমস্ত রাস্তা বা যেখানে যেতে চাইছো সেখানে তোমরা খুব সুন্দরভাবে পৌঁছে যাবে। পাশেই হচ্ছে বাবা বিশ্বনাথের মন্দির, তাই জন্য এখানে দেখো সব কিছু ডালা ডালা পাওয়া যাচ্ছে। আমাদের হোটেলটা ঠিক এই দিকেই। আমরা হোটেলের দিকেই চলেছি। বেনারসের অলিগলি দিয়ে যাবার সময় আমার একটা কথাই মনে হচ্ছিল, কতদিনের পুরনো ইতিহাস বহন করে চলেছে এই শহর। আমাদের হোটেলটা ঠিক বাবা বিশ্বনাথের মন্দিরের 2 নম্বর গেটের একদম সামনে। হোটেলে যাওয়ার পথে প্রথমে তোমরা দেখতে পাবে মা অন্নপূর্ণা মন্দির, তারপর বাবা বিশ্বনাথের মন্দির। এই জায়গায় থাকলে 2 মন্দির একসাথে দর্শন করতে পারবে তোমরা। বাবা বিশ্বনাথের মন্দিরের ঠিক উল্টো দিকের গলিতেই আমাদের হোটেল। হোটেল তীর্থ গেস্ট হাউস, একদম বাবা বিশ্বনাথের মন্দিরের পাশেই। এইটা হচ্ছে রিসেপশন। রিসেপশনের ফর্মালিটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা রুমে যাব। জায়গাটা ভীষণই সুন্দর, আমার তো প্রথমে দেখেই ভালো লেগেছে। তো আমরা আমাদের গেস্ট হাউসে চলে এসেছি, তীর্থ গেস্ট হাউস। আমরা ভাবতেই পারিনি যে বাবা বিশ্বনাথ মন্দিরের 2 নম্বর গেটের একদম সামনেই থাকবো। আমাদের হোটেল থেকে বিশ্বনাথ মন্দির মানে পায়ে হেঁটে দূরত্ব হচ্ছে তোমার 1 মিনিটও নয়।
পাশেই হচ্ছে অন্নপূর্ণা মন্দির রয়েছে। দশাশ্বমেধ ঘাট হচ্ছে 200 মিটার এখান থেকে। তোমরা চাইলে এই হোটেলটা এসে থাকতে পারো। কি প্রাইস লেগেছে আমাদের সেটাও তোমাদেরকে আমি এই ভিডিওতে বলে দেবো। টোটাল জায়গাটা হচ্ছে সিসিটিভি রয়েছে, আর ওপরে এই যে রুমগুলো রয়েছে। ভাইয়া কা নাম কে হয়? সিঁড়ি দিয়ে তোমাদের একটু উপরে উঠতে হবে। আমরা এখন উপরে চলে গেলাম। আমাদের রুম নাম্বার দেওয়া হয়েছে 306। এইটা হচ্ছে তোমার ফার্স্ট ফ্লোর। এখানে 208, 207 এইরকম রুমগুলো রয়েছে। বেশ ভালো এই জায়গাটা, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে আমাদের রুম, দেখো বেশ বড়। এখানে কিন্তু 2টো বেড রয়েছে। এখানে কিন্তু 3 জন খুব ভালোভাবে শুতে পারবে। রুমের মধ্যে কি কি রয়েছে একটু তোমাদের দেখিয়ে দিই। এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, 2টো চেয়ার রয়েছে, এখানে একটা উইন্ডো রয়েছে, এরকম একটা ভিউ এই যে, আর খাটের পাশে এরকম একটা টেবিল রয়েছে। আর টয়লেটটা একটু দেখিয়ে দিই তোমাদের। এখানে একটা তোমার আয়নাও রয়েছে। এই হচ্ছে টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট, গিজার আছে, বালতি দেওয়া রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, মিরার রয়েছে। আমাদের রুমটা পড়েছে হচ্ছে 1200 টাকা। হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি অন্নপূর্ণা মন্দিরের কাছেই একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আর তোমাদের একটা ছোট্ট করে ইনফরমেশন দিয়ে দিই, তোমরা যখন এই বেনারস ঘুরতে আসবে সাথে কিন্তু ক্যাশ নিয়ে আসবে। এখানে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু অনলাইন পেমেন্ট হয় না, এটা মাথায় রাখবে, ঠিক আছে? আমরা 2টো ধোসা অর্ডার করেছি আর একটা ইডলি। এই হোটেলটার নাম হচ্ছে অন্নপূর্ণেশ্বরী। তোমরাও এখানে ট্রাই করতে পারো। দেখলাম প্রচুর ভিড়, দেখতে পাচ্ছ। দেখো, তবে ইডলি এখানে 30 টাকা, ধোসা 70। খেয়ে বলবো কেমন, দারুণ। আমরা ব্রেকফাস্ট লাঞ্চ একসাথেই করে নিলাম, কারণ এখন ঘড়িতে বেজে গেছে 1:15। সকালবেলা থেকে কিছুই খাওয়া হয়নি, সেই জন্য এখন যাচ্ছি গদুলিয়া চকের দিকে। এখানকার লোকেশনগুলো তোমাদের সাথে শেয়ার করব, যারা নতুন বেনারস আসবে তাদের অনেকটাই সুবিধা হবে। আমি এখন রয়েছি একদম গদুলিয়া চকের সামনে। এখন তোমাদের রাস্তাগুলো একটু বলে দেবো যে কোন দিকে গেলে তোমরা কোন দিকে কি কি পাবে। এখানে একটা নন্দী মহারাজের মূর্তি রয়েছে। দেখো এখানে কিন্তু একটা বোর্ড করা রয়েছে। এইদিকে হচ্ছে দশাশ্বমেধ ঘাট, সোজা গেলে আরসি ঘাট, আর এটা হচ্ছে রথযাত্রা এদিকটায়। এই যে রাস্তাটা, এই রাস্তা ধরেও তোমরা বিশ্বনাথ টেম্পল যেতে পারো। আমরা যেদিক দিয়ে এলাম সেদিক দিয়ে হচ্ছে দশাশ্বমেধ ঘাট, আমাদের হোটেলটা ওইদিকেই। ওইদিকে দেখো সোজা গেলে হচ্ছে কাল ভৈরব টেম্পল, এরকম কিন্তু দেয়া রয়েছে। হোটেল থেকে এইমাত্র বেরোলাম। এই যে লাইনটা তোমরা দেখছো, এই লাইনটা হচ্ছে অন্নপূর্ণা মন্দিরের ভোগ খাবার লাইন। এখন আমরা যাচ্ছি কাল ভৈরব মন্দির দর্শন করতে। সকালে এসে সময় আর হয়নি, ট্রেন অনেক দেরিতে ঢুকিয়েছিল, তাই ফ্রেশ হয়ে এইমাত্র বেরোলাম। কাল ভৈরব মন্দির ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, তারপর আবার বন্ধ থাকে 3টে থেকে আরো রাত 10টা অবধি খোলা থাকে। বলা হয় যে বেনারস ঘুরতে এসে কাল ভৈরবের দর্শন না করলে তাহলে বিশ্বনাথ দর্শনটা অসম্পূর্ণ থেকে যায়, তাই প্রথমেই কাল ভৈরব মন্দির দর্শন করতে হবে। তাই এখন যাচ্ছি কাল ভৈরব মন্দির দর্শন করতে। আমরা কাল ভৈরব মন্দির যাওয়ার জন্য এখান থেকে একটা বাইক ট্যাক্সি করে নিয়েছি। বাইক ট্যাক্সি করে যাচ্ছি এখন কাল ভৈরব মন্দির। তোমরাও এরভাবে যেতে পারো। যদি তোমাদের পরিবারে 2-3 জন থাকে তাহলেও তোমরা বাইক ট্যাক্সি করে চলে যেতে পারবে। একটা বাইকে 2 জন করে নিতে পারবে। আর এখান থেকে মোটামুটি ওই ধরে রাখো 50 টাকা করে নেবে কাল ভৈরব মন্দির যাওয়ার জন্য, মানে গদুলিয়া চক থেকে। একটু বার্গেনিং করলে একটু কমও হয়ে যেতে পারে। কাল ভৈরব মন্দিরে যাওয়ার জন্য ওখানে জুতো রাখলাম, রেখে এখন যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে। তো অনেক প্রসাদের এরকম দোকান রয়েছে, তোমরা তোমাদের পছন্দ মতো প্রসাদ নিয়ে তারপরে তোমরা মন্দিরের মধ্যে যেতে পারো। এরকম এখানে লাইন পড়েছে, লাইনে একটু দাঁড়াতে হবে, তারপর আস্তে আস্তে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। প্রায় 40 মিনিট লাইনে দাঁড়ানোর পর অবশেষে মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি। সবাই বলে কাল ভৈরব বেনারসের কোতোয়াল, বাবার আশীর্বাদ ছাড়া এখানে আসা বৃথা। বাবার মন্দিরের কাছাকাছি আসতেই কেমন যেন একটা শান্তি অনুভব করছিলাম। মনে হচ্ছিল জীবনের সব সমস্যা থেকে মুক্তি পেয়ে গেছি। খুব
খুব সুন্দর দর্শন করলাম বাবা কাল ভৈরবকে। বাবা কাল ভৈরবকে দর্শন করার পর আমরা এখন যাচ্ছি মহামৃত্যুঞ্জয় মন্দিরের দিকে। তোমাদের একটা বিষয় এখানে সাবধান করে রাখি, বেনারস ঘুরতে গিয়ে যখন তোমরা লোকাল সাইট সিইং করবে, টোটো অটো বা বাইকে যাতেই করো না কেন, তাদের সাথে কিন্তু ভালোভাবে কথা বলে তবেই কিন্তু সাইট সিইংয়ের জন্য রাজি হবে। আমরা এখন এসে পৌঁছালাম মহামৃত্যুঞ্জয় টেম্পলের একদম সামনে। আমি এখন রয়েছি বারাণসীর অত্যন্ত পাওয়ারফুল এবং জাগ্রত প্রাচীন মহামৃত্যুঞ্জয় মন্দিরে, যেখানে ভক্তরা আসেন শুধু দর্শন করতে নয়, বরং জীবন আর মৃত্যুর লড়াইয়ে জয়ী হতে। এই মন্দিরে ভগবান শিবের মৃত্যুঞ্জয় রূপকে পুজো করা হয়। মনে করা হয় এখানে ভক্তি ভরে পুজো দিলে এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে অকাল মৃত্যুর ভয় কেটে যায় এবং কঠিন ব্যাধি থেকে মুক্তি মেলে। এই মন্দিরের সবচেয়ে রহস্যময় বিষয় হলো এখানে রয়েছে একটি প্রাচীন কুয়ো। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই কুয়োর জলে অনেক ঔষধি গুণ রয়েছে এবং বহু বছর ধরে মানুষ বিশ্বাস করে আসছেন যে এই জল পান করলে এবং গায়ে লাগালে দুরারোগ্য ব্যাধি দূরে সরে যায়। তোমরা যারা বেনারস ঘুরতে আসছো অবশ্যই কাশী বিশ্বনাথ মন্দিরের পাশাপাশি কাল ভৈরব এবং মহামৃত্যুঞ্জয় মন্দিরে আসতে কিন্তু ভুলবে না। মৃত্যুঞ্জয় মন্দির থেকে বাইক ছেড়ে দিয়েছি, এখন যাচ্ছি রিক্সা করে। তোমরা এই রিক্সা করেও কিন্তু বিভিন্ন জায়গায় যেতে পারো, এই রিক্সাও সব জায়গায় অ্যালাও, আর বাইকে করে গেলে সব জায়গায় অ্যালাও। এছাড়া টোটো কিন্তু কিছু নির্দিষ্ট জায়গা অবধি অ্যালাও, তারপরে আর টোটো অটো কিছুই অ্যালাও নয়। কর্পূর গৌরম করুণা। দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি দেখতে যাওয়ার সময় রাস্তায় দেখলাম কাশীর ফেমাস কচুরি চাট বিক্রি হচ্ছে। থাকতে না পেরে এক প্লেট নিয়েই নিলাম। দেওয়া হচ্ছে, এটা হলো কচুরি, তারপর চানা দিচ্ছে, তারপরে তোমার চাটনিগুলো দিচ্ছে, তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছে। তোমাদেরকে বলবো তোমরা কিন্তু এখানে এলে অবশ্যই কিন্তু এই কচুরি চাটটা কিন্তু ট্রাই করবে। খেয়ে দেখি কেমন, খেয়ে বলবো কেমন লাগলো। ফাটাফাটি, অসাধারণ অসাধারণ। সবাইকে কি বলবি, এটা টেস্ট করতেই হবে। ঠিক কচুরি চাটটা যা খেলাম না, অসাধারণ। দশাশ্বমেধ ঘাটে চলে এসেছি। এখানে তোমরা এই বোটে করেও কিন্তু গঙ্গা আরতি দেখতে পারো, তার জন্য কিন্তু আলাদা আলাদা রেট আছে। একদম সামনের দিকে যাচ্ছি, এই পজিশনে এসে এখন দাঁড়িয়েছি, এখনো কিন্তু শুরু হয়নি, তোড়জোড় করা হচ্ছে। সন্ধে নামার সাথে সাথেই গঙ্গা আরতি শুরু হতেই দশাশ্বমেধ ঘাট নিজের আসল রূপ ধারণ করলো। সে কি দৃশ্য, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। একসাথে হাজার হাজার মানুষ শান্তভাবে বসে একটাই কারণে। সত্যি প্রতিদিন যদি চোখের সামনে এই আরতি দেখতে পেতাম তাহলে কতই না ভালো হতো। লোকে বোধহয় ঠিকই বলে, কাশী বেনারস যদি তোমায় না ডাকে তাহলে তুমি কখনোই এখানে আসতে পারবে না, আর যদি একবার চলে আসো তাহলে তোমার মন এখানেই থেকে যাবে, বাড়ি কিছুতেই ফিরতে পারবে না। এই গঙ্গা আরতি দেখার জন্য দুপুর থেকে মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকে এই মুহূর্তটাকে কাছ থেকে অনুভব করবে বলে। সত্যি এই স্বর্গীয় অনুভূতি একমাত্র এখানেই পাওয়া যায়। सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। गोविंद बोलो हरि गोपाल बोलो, गोविंद बोलो हरि गोपाल बोलो, गोविंद बोलो हरि गोपाल बोलो। আমরা এইমাত্র গঙ্গা আরতি দেখে এখন যাচ্ছি বাবা বিশ্বনাথের দর্শনে। দেখা যাক বাবার মন্দির ফাঁকা আছে কিনা, যদি ফাঁকা থাকে দর্শনটা হয়ে যাবে। এই মা থেকে মন্দিরটা দেখতে অসাধারণ লাগে, অসাধারণ। রাতের বেলায় দুর্দান্ত লাগছে, দুর্দান্ত, অসাধারণ অসাধারণ। কি সুন্দর। এইটা হচ্ছে গঙ্গা দুয়ার, আর এই করিডোর থেকেই কিন্তু বাবার মন্দিরটা সোজাসুজি দেখা যায়। চলো দেখা যাক আজকে বাবার দর্শন পাই কিনা। জয় বাবা বিশ্বনাথ। আজ হচ্ছে পূর্ণিমা, তাই ভাবলাম বাবাকে একবার দর্শন করে আসি। কত খাড়াই সিঁড়ি, যারা বয়স্ক মানুষ আছেন তারা কিন্তু এই জায়গাটা একটু দেখে উঠবেন। চলে
এসেছি মন্দির করিডোরে। দেখছো এটা হচ্ছে গঙ্গা দুয়ার, আর এই গঙ্গা দুয়ার দিয়ে যাওয়া হচ্ছে বাবার মন্দিরে। এখানটা একটা ত্রিশূল করা আছে দেখো। এই বলা হয় যে বাবা ভোলানাথের ত্রিশূলের ওপরেই এই কাশী শহরটা রয়েছে। হর হর মহাদেব। এই সিঁড়ি দিয়ে যদি উঠতে তোমাদের কষ্ট হয় তাহলে এখানে এক্সেলেটর আছে, বয়স্ক মানুষরা খুব সুন্দরভাবে উঠে যেতে পারবে। এই যে তোমরা সবসময় গঙ্গা দুয়ার দিয়ে বাবাকে দর্শন করার চেষ্টা করবে। এই জায়গাটা, এই দুয়ারটা মোটামুটি ফাঁকাই থাকে। करुणावतारं संसार सारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। তো বন্ধুরা, এইমাত্র আমি বাইরে এলাম, দুর্দান্ত দর্শন করেছি। ভাবিনি যে এত সুন্দর একটা দর্শন করতে পারবো তোমাদের। আমরা এখন এইমাত্র বিশ্বনাথ মন্দির থেকে বেরোলাম, এবার যাচ্ছি হচ্ছে মণিকর্ণিকা ঘাটের দিকে। চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি চলেছি পৃথিবীর অন্যতম প্রাচীন এবং পবিত্র স্থানে, বারাণসীর মণিকর্ণিকা ঘাটের পথে। বলা হয় এখানে চিতার আগুন কখনো নেবে না। হিন্দু বিশ্বাস অনুযায়ী এখানে শেষকৃত্য সম্পূর্ণ হলে আত্মা সরাসরি মোক্ষ বা মুক্তি লাভ করে এবং তাকে আর পুনর্জন্মের চক্রে ফিরে আসতে হয় না। গঙ্গার পাড়ে জ্বলতে থাকা এই আগুন আমাদের মনে করিয়ে দেয় জীবনের পরম সত্যকে। সবকিছু একদিন এখানেই শেষ। এখানে মৃত্যু শোকের নয়, বরং মুক্তি বা মোক্ষের উদযাপন। পুরাণ মতে বলা হয় এখানে মাতা সতীর কানের অলংকার পড়েছিল বলে এই ঘাটের নাম হয়েছে মণিকর্ণিকা ঘাট। মৃত্যুর মধ্যে মুক্তির ঠিকানা, সবকিছু একদিন এখানেই শেষ। কাশী বিশ্বনাথ মন্দির থেকে মণিকর্ণিকা ঘাট ঘুরে এখন আমরা চলে এসেছি কাশী চাট ভান্ডারে। দেখতে পাচ্ছ কতটা ভিড়। এখন গিয়ে কাটবো হচ্ছে মানে কুপন, বা কুপনই বলতে পারো, কুপন কেটে তারপরে আমরা চাটটা নেব। চলো আগে ভেতরে যাই, তারপরে এখান থেকে আমরা দুটো আইটেম নিয়েছি, একটা হলো টমেটোর চাট আর একটা হলো আলু টিক্কি। চাট ভান্ডার থেকে আমরা দু রকম চাট নিয়েছি, একটা হচ্ছে টমেটোর চাট আর একটা হচ্ছে আলু টিক্কি। দুটোই খেয়ে দেখবো কেমন। প্রথমে আলু টিক্কিটা খাচ্ছি। আলু টিক্কিটা দুর্দান্ত দুর্দান্ত। টমেটোটা খেয়ে দেখি কেমন। হাতে পুরো মাখামাখি হয়ে গেছে, পুরো গরম, মোটামুটি বেস্ট। তোমরা এসে টমেটোটা ট্রাই করতে পারো, কিন্তু আমি রেকমেন্ড করবো না। आलू टिक्कीটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। একটা পালং পাত্তা কা চাট है, वो भी ट्राई करना। চাট আর রাবড়ি খেয়ে পেটটা একদম ভরে গেছে। ভাবছি আর রাতের ডিনার আর কিছু করবো না, একদম হোটেলে গিয়ে শুয়ে পড়বো। কাল সকালে আবার দেখা হচ্ছে। হর হর মহাদেব। গুড মর্নিং সবাইকে। আবারও আজকের দিনটা শুরু হলো আমাদের এই বেনারসে। আজকে আমাদের দ্বিতীয় দিন। বেনারসের সকাল মানেই এক অদ্ভুত প্রশান্তি। ঘুম থেকে উঠেই আজ বেরিয়ে পড়লাম মা অন্নপূর্ণা মায়ের আশীর্বাদ নিতে। ভিড় বাড়ার আগেই মায়ের দর্শন সেরে মনটা শান্ত হয়ে গেল। কথা আছে এখানে মা অন্নপূর্ণার আশীর্বাদ নিয়েই দিনে শুরু করতে হয়। দর্শন তো হলো, এবার পেট পুজোর পালা। প্রথমেই চলে এলাম লক্ষ্মী চায়ওয়ালের দোকানে। মাটির ভাঁড়ে গরম চা আর সেঁকা টোস্ট দিয়ে দিনটা শুরু না করলে যেন বেনারস সফরটাই অসম্পূর্ণ। তবে এতেই কি মন ভরে? একদম না। এরপর সোজা চললাম পরের গন্তব্য রাম ভান্ডারের গরম গরম হিঙের কচুরি আর রসালো জিলিপি খেতে। তোমাদের বলে রাখি, যেখানে আগে রাম ভান্ডারের দোকান ছিল এখন ওখানে নেই। আগের দোকানের উল্টো দিকের গলিতেই বড় জায়গায় নতুন দোকান হয়েছে। চলে এলাম রাম ভান্ডারের নতুন দোকানে। কত ভিড় দেখো। সোজা চলে গেলাম বিলিং কাউন্টারে। আগে টাকা পেমেন্ট, তারপর কচুরি আর জিলিপি। দাম স্ক্রিনে দিয়ে দিলাম। তবে এটা ঠিক বন্ধুরা, রাম ভান্ডারের গরম গরম কচুরি আর জিলিপি ছাড়া বেনারসের ব্রেকফাস্ট ভাবাই যায় না। স্বাদ কিন্তু অসাধারণ। দুর্দান্ত কচুরি আর জিলিপি খেলাম। এবার পালা বেনারসের সিগনেচার ডিশ শ্রীজি মিষ্টির দোকানের বিখ্যাত মালাইও। এখানকার মালাইও মুখে দিলেই মিলিয়ে যায়। এমন অপূর্ব স্বাদ, না খেলে সত্যিই মিস করবে। এটা শুধু শীতকালেই পাওয়া যায়, বিভিন্ন দামের আছে। আমি 60 টাকার ভাঁড়ি নিয়েছিলাম। মালাইও খাবার পরে এখানে দেওয়া হয় কেশরের দুধ, যেটা না খেলে খুব খুব মিস করবে তোমরা।
তো আমি তো সম্পূর্ণটাই এখানে খেয়েছি, মালাইও খেয়েছি, আবার কেশরের দুধও খেয়েছি। খুব দারুণ লেগেছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা বাইকে করে বেরিয়ে পড়লাম বেনারসের শহর ঘুরবো বলে। প্রথমেই গেলাম 108 শিব মন্দির। মন্দিরটা ভীষণই সুন্দর, এক কথায় অসাধারণ। মন্দিরের বাইরে গোমাতাদের সেবা করা হয়, মন্দিরের ভেতরটা দেখো খালি কি অসাধারণ। কত শিবলিঙ্গ রয়েছে এর ভেতরে, একটা বড় শিবলিঙ্গ রয়েছে, তারপর ছোট 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 অনেক শিবলিঙ্গ রয়েছে। এবার 108 শিব মন্দির ঘুরে আমরা চললাম সংকটমোচন হনুমানজির মন্দিরে। মন্দিরের বাইরে মোবাইল আর জুতো রাখার সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনামূল্যে, যেখানে মোবাইল আর জুতো রেখে তোমরা মন্দিরে যেতে পারবে। মন্দিরের ভিতরটা ভিডিও করার পারমিশন নেই, তাই মন্দিরের ভেতরটা আমি তোমাদের দেখাতে পারলাম না। এই সংকটমোচন মন্দিরে প্রবেশ করলেই তুমি বুঝতে পারবে তোমার মধ্যে যত নেগেটিভ এনার্জি রয়েছে সব পজিটিভ এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। মন্দিরের ভিতরটা সত্যিই কিন্তু আলাদাই একটা শান্তি আছে বন্ধুরা। তোমাদের আমি ভিডিও করে দেখাতে পারলাম না, কিন্তু মন্দিরের ভেতরটা যখনই তোমরা ঢুকবে তখনই কিন্তু আলাদাই একটা ভাইবস রয়েছে, যেটা তোমার মনকে অনেক শান্তি দেবে। বেনারস গেলে অবশ্যই কিন্তু সংকটমোচন মন্দিরে সবাই যাবে। এই সংকটমোচন মন্দিরটি প্রায় 1600 শতাব্দীতে প্রতিষ্ঠা হয়। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন রামচরিত মানসের রচয়িতা গোস্বামী তুলসী দাস। সংকটমোচন মন্দির থেকে আমরা সোজা পৌঁছে গেলাম ত্রিদেব মন্দিরে। ত্রিদেব মন্দিরেও কিন্তু জুতো রাখার সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনামূল্যে। আমরা ত্রিদেব মন্দিরে যখন পৌঁছেছিলাম তখন প্রায় 12টা বাজে, তাই জন্য 3 দেবতাকে ভোগ নিবেদন করা হয়েছিল, তাই জন্য পর্দা দিয়ে 3 দেবতাকে ঢেকে রাখা হয়েছিল, তাই জন্য আমরা বিগ্রহ দেখতে পারিনি। তোমরা গেলে অবশ্যই 12টার আগে যাবে, তাহলে কিন্তু বিগ্রহ দর্শন করতে পারবে। মন্দিরের ভিতরটা ভীষণই সুন্দর। ওখান থেকে সোজা চলে গেলাম হচ্ছে মানস মন্দির। মানস মন্দিরেও যখন আমরা পৌঁছাই তখন মন্দির বন্ধ হয়ে গেছে, কারণ 12টা তখন 10 বাজে। তাই তোমাদের সবাইকেই বলবো যে তোমরা 12টার আগেই কিন্তু মানস মন্দিরে যেও। আমরা বাইরে থেকে দর্শন করলাম। মন্দিরটি ভীষণই সুন্দর। মন্দির খোলা থাকে হচ্ছে ভোর 5টা থেকে বেলা 12টা অবধি, তারপর আবার মন্দির বন্ধ থাকে। মন্দির খোলা হয় বিকেল 4টের সময়। মানস মন্দির থেকে আমরা সোজা পৌঁছে গেছিলাম বেনারসের ফেমাস দুর্গা মন্দিরে। মন্দিরটা দেখো বাইরে থেকে কি দুর্দান্ত লাগছে না, লাল কালারের মন্দির তো আরও সুন্দর লাগছে দেখতে। ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। আর এখানে তোমাদের বলে রাখি, এখানে কিন্তু বাইরেই তোমাদের জুতো রাখতে হবে। জুতো রাখার জন্য তোমাদের কিছু পয়সা দিতে হবে, কোনো ফিক্সড রেট নেই, তোমার খুশি মতো তুমি দিতে পারো। মন্দিরের ভিতরে রয়েছে মা দুর্গার একটি বিগ্রহ, আর মন্দিরের চারিপাশে খোদাই করা রয়েছে মা দুর্গার 51টি রূপ। মন্দিরের ভিতরে তোমাদের অনেকটা সময় কাটাতে ইচ্ছা করবে। মন্দিরের ভিতরটা এতটাই সুন্দর, আমি ভিডিও করে দেখাতে পারলাম না, কিছু করার নেই। তোমরা যারা গেছো তারা অবশ্যই জানো, আর যারা এখনো যাওনি তারা অবশ্যই সাইট সিনের মধ্যে এই দুর্গা মন্দিরটা অবশ্যই রাখবে, খুব ভাল লাগবে। দুর্গা মন্দির থেকে আমরা সোজা পৌঁছে যাই বেনারসের ফেমাস বেনারসি শাড়ি যেখানে তৈরি হয় সেই জায়গায়। সেই জায়গাটির নাম হচ্ছে ভেলুপুর বা মোদিনগর। এখানে কিন্তু সামনে থেকে তোমরা দেখতে পাবে বেনারসি শাড়ি কেমন করে তৈরি হয়, আর এখানে অনেক দোকান রয়েছে, দাম দর করে তোমরা কিনতেও পারবে বেনারসি শাড়ি। আমি জাস্ট তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্য এখানে গিয়েছিলাম, আমি কোনো কেনাকাটা করিনি। যেখানে আমরা বেনারসি শাড়িটা দেখছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে ভেলুপুর। এখানটা বেনারস হিন্দু ইউনিভার্সিটির মধ্যে চলে এলাম। এবার গেট অবধি 25 টাকা করে অটো করে এলাম। এরপর যাব এখান থেকে তোমার একটা টোটো করে বিড়লা যে মন্দির রয়েছে, বিড়লা মন্দিরের ওখানে, যেখানে নবনির্মিত বেনারস কাশী বিশ্বনাথের মন্দির, সেই মন্দিরে। একদম আমরা নির্মিত শ্রী বিশ্বনাথ মন্দিরের সামনে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় রয়েছে এখানে এখন। এই দুধারেই কিন্তু অনেক দোকান রয়েছে যেখান থেকে খাওয়া দাওয়া করা যেতে পারে, আর ভেতরে হচ্ছে মন্দির। চলো মন্দিরের মধ্যে যাই, তোমাদের ভেতরে গিয়ে মন্দিরটা দেখাচ্ছি। আমিও প্রথম দেখছি, তোমরা তো অনেকেই হয়তো ঘুরেছো, তারা তো নিশ্চয়ই দেখেছো।
দেখো মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। মন্দিরের চারিপাশটা খুবই সুন্দর। এখানে জুতো রাখার জায়গা রয়েছে, জুতো তোমরা রাখতে পারো। মন্দিরের মধ্যে চলে এলাম, বাইরে জুতো খুলে রেখে এসেছি। খুব সুন্দর মন্দিরটা। খুবই সুন্দর মন্দিরটা, খুবই সুন্দর। হর হর মহাদেব। बेटा बेटा इधर उधर मत जाना। এই হচ্ছে শিবলিঙ্গ। বিশ্বনাথ মন্দিরে যেমনটি আছে ঠিক তেমনটি। এটা হচ্ছে বাঙালি টোলা ইন্টার কলেজ বারাণসী। আমি এখন রয়েছি বাঙালি টোলার মধ্যে, আর এখন আমি যাচ্ছি দুর্গাবাড়িতে। এখানে একটা 260 বছরের পুরনো দুর্গাবাড়ি আছে। তোমরা এই জায়গাটা খুবই সুন্দর। এই হচ্ছে দুর্গাবাড়ি। 1767 সালে এই দুর্গাপুজোটা শুরু হয় কালী প্রসন্ন মুখোপাধ্যায়ের হাত ধরে। আর এখানে একই প্রতিমায় কিন্তু প্রতি বছর পুজো করা হয়। এই প্রতিমা কিন্তু বিসর্জন দেওয়া হয় না। 260 বছর ধরে এই একই প্রতিমার মধ্যে পুজো করা হচ্ছে। বাঙালি টোলার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। 260 বছরের দুর্গা প্রতিমা দেখার পর এখন যাচ্ছি তারা মন্দির। তোমরা অবশ্যই কিন্তু বেনারস ঘুরতে এলে এই বাঙালি টোলা অবশ্যই ঘুরে দেখো। দেখো গলিগুলো দেখো। এই নাটোরের রানী 50 জন ব্রাহ্মণকে এখানে বাড়ি দিয়েছিলেন থাকার জন্য। সেই থেকেই হচ্ছে এই বাঙালিদের এখানে বসবাস। তারপর থেকে এখানে বাঙালিরাই বসবাস করে, তাই জন্য এখানকার নাম হচ্ছে বাঙালি টোলা। এখানে কিন্তু সব জিজ্ঞেস করে করে তোমাদের যেতে হবে। এটাই হচ্ছে তারা টেম্পল। চলো ভেতরে যাই। এই জায়গাটা ভীষণই সুন্দর। এই দেখো, আমরা এখন তারা মন্দিরের মধ্যে রয়েছি। কি সুন্দর দেখো। রাজা রামাকান্ত আর রানী ভবানী দুজন মিলে, মানে ওনার স্ত্রী ভবানী কিন্তু এই মন্দিরটা তৈরি করেন। ভেতরে মন্দিরের বিগ্রহ রয়েছে। আমাদের বাইরেটা একটু দেখিয়ে দিই। তোমরা বাঙালি টোলা ঘুরতে এলে অবশ্যই কিন্তু এই জায়গাটা ভিজিট করো, খুব ভালো লাগবে। প্রায় 311 বছরের পুরনো এই তারাবাড়ি, তারা মন্দির। অবশ্যই বেনারস ঘুরতে এলে বাঙালিদের সবাইকে বলছি বাঙালি টোলা অবশ্যই ভিজিট করো। 311 বছরের পুরনো তারা মন্দির দেখালাম। নাটোরের রানী ভবানী কিন্তু এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। রামাকান্ত রায়ের স্ত্রী রানী ভবানী প্রায় 1715 সালে। মানে ভাবতে পারছো যে কত বছরের পুরনো। এটা হচ্ছে কেদারঘাট যাওয়ার রাস্তা। দেখো খালি ঘাটটা যাওয়ার রাস্তাটা শুধু দেখো একবার। দেখো এইটা হচ্ছে কেদারঘাট, এইটা হচ্ছে কেদারেশ্বর বাবার মন্দির। দেখো আজকে কি সুন্দর লাগছে, কেদারঘাটে দাঁড়িয়ে আছি। আজকে হচ্ছে পূর্ণিমা। গুড মর্নিং বন্ধুরা, এখন আমরা যাচ্ছি আরসি ঘাটের ভোরের আরতি দেখতে। ঘড়িতে তখন বাজে 5:30। ভোরের আলো ঠিকমতো ফোটেনি তখনও। কাশির অলিগলি তখনও আদো ঘুমে। কিন্তু আরসি ঘাটের টানে বিছানা ছাড়তে একটুও দেরি করিনি আমি। বদুলিয়া চকে এসে 30 টাকার বিনিময়ে টোটো করে চললাম আরসি ঘাটের উদ্দেশ্যে। সঙ্গে আমার অর্ধাঙ্গিনী। সত্যি বলছি, ভোরবেলায় বেনারসের শান্ত রাস্তা দিয়ে যাওয়ার অনুভূতিটাই আলাদা। ভোরের ঠান্ডা হাওয়া যেন বারবার মনে করিয়ে দিচ্ছে যে আজ দিনটা খুব স্পেশাল হতে চলেছে। ঘাটে পৌঁছাতেই কানে এলো শঙ্করধ্বনি আর মন্ত্র উচ্চারণ। আরসি ঘাটের এই সকালের আরতি নিজের চোখে না দেখলে বোঝা খুবই মুশকিল। প্রদীপের আলো আর ধূপধুনোর গন্ধে চারপাশটা যেন এক স্বর্গীয় রূপ নিয়েছে।
কিছুক্ষণ আরসি ঘাটের আরতি দেখে আস্তে আস্তে পা বাড়ালাম গঙ্গা নদীর দিকে, নৌকায় চড়ে গঙ্গা নদী থেকে বেনারসের ঘাটগুলো ঘুরে দেখবো বলে। একটু আগে আগেই এলাম, কারণ আমরা শেয়ারিং বোটে করে আজকে গঙ্গা নদীতে ঘুরবো। আগে না এলে সামনের জায়গা পাবো না, সেই জন্যই আগে আগে আসা। যথারীতি সামনের দিকে চেয়ারে এসে বসলাম। আমাদের খরচ পড়েছে 100 টাকা মাথা পিছু। তোমরা চাইলে পার্সোনাল বোটে করেও ঘুরতে পারো, তাতে ভাড়া বিভিন্ন রকম, 1200, 1500, 2300, 2500, সব কিছুই নির্ভর করছে তোমাদের উপর কতটা তোমরা বার্গেনিং করতে পারবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের বোট ছেড়ে দিল। আমাদের একটা কথা বলে রাখি, বোর্ডে ওঠার সময় ঝুড়ি ভাজার প্যাকেট নিতে কিন্তু একদমই ভুলো না, শীতের অতিথিদের জন্য। হ্যাঁ, আমি বলছি সাইবেরিয়ান পাখিদের কথা। তোমাদের বোট যখন ঘাট থেকে ছেড়ে খানিকটা এগিয়ে যাবে, তখন দেখবে তোমার বোটের চারিপাশে কত সাইবেরিয়ান পাখি কিচিরমিচির শব্দ করছে। খাবার দিলে দেখবে আরো অনেক পাখি তোমার বোটের চারিপাশে এসে বসেছে। এই মুহূর্তটা কিন্তু দারুণ, আমার তো ভীষণই ভালো লেগেছে। এই মুহূর্তে ছবি তুলতে কিন্তু একদমই মিস করো না। আমার বেনারস ঘোরার এক্সপিরিয়েন্স কিন্তু দুর্দান্ত। নৌকায় চড়ে গঙ্গা নদীর বুক থেকে বেনারসকে দেখা মানে যেন এক জীবন্ত ইতিহাসকে ছাটপুস করা। শান্ত গঙ্গার ঢেউ আর দূরে উঁকি দেওয়া ভোরের সূর্য, সব মিলিয়ে মনে হচ্ছিল সময়টা যেন এখানেই থমকে যাক। একটার পর একটা ঘাট আসছিল, প্রতিটা ঘাটের আলাদা আলাদা বৈচিত্র্য, আর ঘাটগুলোকে দেখে মনে হচ্ছিল যে বহু বছরের ইতিহাস বহন করে চলেছে এই ঘাটগুলো। কিছু ঘাটে এত সুন্দর পেন্টিং করা রয়েছে, দেখতে কিন্তু দূর থেকে ভীষণই ভালো লাগছে। আমরা এইমাত্র বোট রাইড করে নামলাম হচ্ছে মীর ঘাটে। এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট আর গঙ্গাদুয়ার, মানে বাবা বিশ্বনাথ মন্দিরের গঙ্গাদুয়ারের মধ্যিখানে যে ঘাটটা রয়েছে সেই ঘাটে। খুব সুন্দর একটা বোট রাইড করলাম মাত্র 100 টাকা খরচ করে। তোমরা যদি হাতে টানা নৌকাতে রসের গঙ্গা ঘুরতে চাও তাহলেও সেটাও করতে পারো। এই সকালবেলাতে না নৌকা করে বা বোটে করে যদি ঘাটগুলো ঘুরে দেখো তাহলে ভীষণই ভালো লাগবে। আজকে আমাদের বাড়ি ফেরার দিন, তাই জন্য আজকে আমরা অন্নপূর্ণা মন্দিরে ভোগ খাবো বলে লাইনে দাঁড়িয়ে আছি। দুপুরে খাবারটা আমরা এখানের থেকেই খাবো, কালকে রাতের ডিনারটাও আমরা অন্নপূর্ণা মন্দির থেকেই খেয়েছিলাম। এত তো বন্ধুরা, তোমাদের একটা ছোট্ট করে ইনফরমেশন শেয়ার করে দিই। তোমরা যারা বেনারস ঘুরতে আসছো কিন্তু ট্রেনের টিকিট পাচ্ছ না, কম খরচে কলকাতা পৌঁছতে চাইছো, তাদের জন্য একটা সুখবর যে ভলভো 9600 সেই বাসে করে কলকাতা তোমরা পৌঁছে যেতে পারো মাত্র 700 টাকায়। হ্যাঁ বন্ধুরা, 700 টাকায় তোমরা 9600 ভলভো বাসে করে বারাণসী থেকে কলকাতা পৌঁছে যেতে পারো। আর আমি এখন যেখানে রয়েছি সেটা হচ্ছে এক্সপ্রেস লাইন যে ভলভো বাস আছে তার অফিসের একদম সামনে। লোকেশনটা বলে দিই, এটা হচ্ছে এক্সাইড কেয়ার, এই যে ব্যাটারি যে দোকানটা দেখতে পাচ্ছ। আর আমার সামনে যে রোডটা যাচ্ছে এই রোডটা হচ্ছে লহরটানা রোড। আর যে ট্রাভেল এজেন্সি রয়েছে এক্সপ্রেস লাইনের বাস যেখান থেকে ছাড়ে তার নাম হচ্ছে অয়ন ট্রাভেলস। আমি এই ভিডিও ডেসক্রিপশানে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবো, তোমরা ওই লোকেশনে ক্লিক করে বারাণসী যে গদুলিয়া চক আছে সেই গদুলিয়া চক থেকে তোমরা এই লাহোরতারা রোডে এসে পৌঁছে যাবে। আমাদের বাস এক্সপ্রেস লাইনের ভলভো 9600, এটা করেই আজকে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো।